This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সরকারি শিক্ষা ও চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল মাস দুয়েক আগে তার পরিণতি চরম সীমায় পৌঁছেছে। উৎখাত হয়েছে শেখ হাসিনার গদি, দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। সামরিক বাহিনীর মধ্যস্থতায় আপাতত অন্তর্বর্তী সরকার গড়ার পথে সে দেশ, কিন্তু আগামী দিনে কি হতে চলেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি জানিয়ে উদ্বেগ রয়েছে সব মহলেই। তার উপরে রয়েছে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কাও। এই অবস্থায় ভারতেরও উদ্বেগের যথেষ্ট কারণ আছে বলে মনে করছেন শিক্ষাবিদ, ভাষাতাত্ত্বিক ও প্রবীণ অধ্যাপক পবিত্র সরকার। দ্য ওয়ালকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে। আমার তো মনে হচ্ছে আশঙ্কাই জাগছে যে বাংলাদেশের ভবিষ্যৎ একটা বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে, হয়তো একটা প্রতিক্রিয়াশীল শাসনের দিকে এগোচ্ছে, কিন্তু সম্ভবত খুব শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ বাংলাদেশের হবে বলে আমার মনে হয় না। আশু ভবিষ্যৎ অন্ততপক্ষে। যদি একটা সাম্প্রদায়িক চেহারা নেয় এই আন্দোলন এবং সংঘর্ষ, তাহলে হয়তো আবার একটা হিন্দু উদ্বাস্তু স্রোত আসবে, এখানে ভারতের পক্ষে আসবে। শুধু হিন্দু নয়, আমি বলছি যে ওখানে যারা অন্য দল, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও আছেন, সকল এবং মুসলমান জনগোষ্ঠীর তাদের মধ্যে অশান্তির এলাকা ছেড়ে সবাই চলে যেতে চায়। ফলে ভারতের ওপর একটা চাপ পড়বে। ভারতের বন্ধু দেশের সংখ্যা একটু কম হবে। যে বন্ধু দেশ ছিল বাংলাদেশ, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব ছিল, এত বেশি রাগ যে ছিল এটা তো আগে বোঝা যায়নি। হয়তো তার দলের বিরুদ্ধে, দলের একচ্ছত্র যে আধিপত্য, দলের একটু গায়ের জোরে দেখানোর ব্যাপার, দলের লোকেদের সুবিধে পাওয়ার ব্যাপার, নির্বাচন কীরকম হয়েছে সেটা নিয়েও প্রশ্ন ছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগ দল সম্বন্ধে খানিকটা বিক্ষোভ তৈরি হচ্ছিল সেই সব জন্যে, কিন্তু এত তীব্র যে একটা বিক্ষোভ বা বিতৃষ্ণা তৈরি হয়েছিল সেটা বোঝা যায়নি। এবং ফলে কিছু হাসিনা বিরোধী শক্তি, সেই সঙ্গে সঙ্গে হাসিনা বিরোধী মানে ভারত বিরোধী শক্তি, এবং আমি বলবো সাম্প্রদায়িক শক্তি, তারা সব মিলে এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী একটা চেহারা নিল। কারণ আমি দেখছি যে আজকে যখন খবর পেলাম শেখ হাসিনা চলে গেছেন দেশ ছেড়ে, তখন দেখছি শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, তাদের 2 নম্বর ধানমন্ডির বাড়িটা লুটপাট হচ্ছে, যেখানে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, শেখ মুজিবের বাড়ি। ফলে যে লোকটি তাদের স্বাধীনতা আনলো, একটা আস্ত দেশ উপহার দিল, সেই মানুষটির স্মৃতিকেও তারা ঘৃণা করছে, এরকম একটা চেহারা দাঁড়িয়েছে। ফলে এটা ভারতের পক্ষেও যথেষ্ট উদ্বেগের ব্যাপার এবং সকলের পক্ষেই যথেষ্ট উদ্বেগের ব্যাপার যে কী চরিত্র নেবে। এখন মিলিটারি তারা কতটা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারবে, শেখ হাসিনা যাবার পরে দেশে শান্তি ফিরবে কিনা, সত্যি সত্যি একটা সর্বদলীয় সরকার রাষ্ট্রপতির শাসনে, রাষ্ট্রপতির অধীনে হবে কিনা, তারপরে একটা সাধারণ নির্বাচনের দিকে দেশটা এগোবে কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা বসে আছি। এই প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই, উত্তরের প্রতীক্ষায় আমরা থাকব। কারণটা তো আপাত দৃষ্টিতে কোটা সমস্যা, অর্থাৎ চাকরিতে একটা কোটা ব্যবস্থা ছিল যে মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের জন্যে শতকরা 30% চাকরি সংরক্ষিত থাকবে। এইটা নিয়েই আপাতত ছাত্রদের আন্দোলন শুরু, জনসাধারণের নয়, ছাত্রদের। এবং ছাত্রদের আন্দোলন সঙ্গত ছিল বলেই মনে করা হচ্ছে, কিন্তু তার পেছনে কিছু ছিল কিনা তা আমরা জানি না।
এখন ছাত্রদের আন্দোলন শুরু হলো জুন থেকে, জুনের 18-19 তারিখ থেকে বছর শুরু হলো। আদালতের একটা রায়ের পর থেকে জুলাই থেকে তা ক্রমশ তীব্র হতে আরম্ভ করল। সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু একটা কথা একটু মানে কি বলবো অসহিষ্ণু কথা, এই রাজাকার টাজাকার এই কথাগুলো উচ্চারণের ফলে ছাত্রদের আন্দোলনটা খুব তীব্র হয়ে উঠল। এবং আমার মনে হয় 17 জুলাই কিছু মানে পুলিশের গুলিতে মৃত্যু হলো, ছাত্রদের মৃত্যু হলো 17 জুলাই। তার ফলে আন্দোলনটা সম্ভবত আর ছাত্রদের হাতে রইল না, কারণ আমি 18 জুলাই বাংলাদেশে গিয়েছিলাম, দেখেছিলাম যে বড়রা হাতে বাঁশের ডান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আমি কোনো প্রত্যক্ষ সংঘর্ষ দেখিনি, কিন্তু কারণ আমি বন্দী ছিলাম, 4 দিন ছিলাম, বন্দী ছিলাম। কিন্তু এর মধ্যে বোঝা গেল যে একদিকে শাসক দলের ছাত্ররাও রাস্তায় নেমেছে, অন্যদিকে অন্যান্য দলের প্রাপ্তবয়স্করাও রাস্তায় নেমে গেছে, সব দলেরই প্রাপ্তবয়স্করা, এবং একটা মোটামুটিভাবে সংঘর্ষ, জনসংঘর্ষ, জনতার সংঘর্ষ শুরু হয়ে গেছে। তার মধ্যে 22 তারিখে আমি যখন ফিরছি তার আগের দিন মনে হলো একটা শান্তির পথ বোধহয় খোলা হলো, কারণ সুপ্রিম কোর্ট রায় দিলেন যে ওই 30% কোটা তুলে দিয়ে 5% মাত্র রাখা হলো, ফলে তা থেকে একটা শান্তির রাস্তা খোলা হলো বলে মনে হয়েছিল। এবং আমি যেদিন ফিরে আসি 22 তারিখে, সেদিন এমনিতে কোনো অশান্তি হয়নি, কিন্তু বোঝাই গেল এই আন্দোলনটা আর কোটার আন্দোলন নেই। এই কোটার আন্দোলনটা ছিল আদিতে, এইটা আমি বলতে পারি, এখান থেকে শুরু। অন্যদিকে বাংলাদেশের অস্থিরতায় সিঁদুরে মেঘ দেখছে ভারত। ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে বহু মানুষ এখানে আসেন, তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। এমন বিশৃঙ্খল পরিস্থিতি কিভাবে বাড়ি ফিরবেন তাই নিয়ে চিন্তার ভাঁজ তাদের কপালে। এদিকে দেশের সুরক্ষায় গোজাডাঙ্গা সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।